আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আমি তো ভালো আছি। আমার ইন্টারনেট একটু ঝামেলা করতেছিল, এই কারণে একটু পরেই শুরু করলাম, যাতে ইন্টারনেট এখন ব্যালেন্স ঠিক আছে। সব জিনিস। আপনাদের দিনকাল কেমন চলছে? ম্যাম, এই তো ম্যাম আলহামদুলিল্লাহ চলতেছে। খুবই ম্যাম ভালো। আমাদের মিডের নাম্বার। আপনাদের মিডের নাম্বার নেক্সট উইকে দেখাবো। ওকে ম্যাম। বাকিদের আসতে বলেন, জান্নাতুল। জি ম্যাম, বলেছি। আমাদের সিলেবাসে এবার ফাইনালে থাকবে অ্যারিও পাজিটিকা, এবং আমাদের ফাইনালে আরেকটা সিলেবাস হবে, সেটা হবে পিলগ্রিমস প্রোগ্রেস। ঠিক আছে। ইমরান নাজির কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারা না এসে আমাদের জয়েন করেছেন। বাকিদের আমাদের এই ব্যাচটাতে স্টুডেন্ট কম, সো মনে হয় আরো এক দুইজনই জয়েন করবে, সেটা হলো সজীব। সজীব কই? ম্যাম, আমার লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্সটা কি দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি এই যে ভয়েস শুনতে পাচ্ছিলাম না ওই সময় আপনার, তাই বুঝি নাই। আচ্ছা, না আপনার নাম বলা হয়েছে, তার মানে আপনার দেয়া হয়ে গেছে। ঠিক আছে, নো টেনশন। আমাদের ওকে ম্যাম, সিলেবাসে থ্যাংক এবার থাকবে অ্যারিও পাজেটিকা, জন মিল্টনের। সো আজকে আমরা অ্যারিও পাজেটিকা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আপনাদের অন্য কোর্সের মার্কস কেমন আসছে মিড টার্ম? কেমন ম্যাম হয়েছে? মাত্র একটাই পাইছি। এর পরের উইকে দিয়ে দিব আমারটাও। আপনাদের মিড টার্ম পরীক্ষা কেমন ছিল? কেমন ছিল আপনাদের পরীক্ষা সবার মিড টার্মে? আশা করি ভালোই ছিল। আমরা এখন অ্যারিও বাজেটিকাটাকে নিয়ে হ্যাঁ ম্যাম, আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। আলহামদুলিল্লাহ। এটা খুবই ইলাবোরেটলি একটা ডিসকাশন, যেটা Hello everyone, welcome to my channel. This is Saima Zakir. আজকে আলোচনা করব জন মিল্টনের ফেমাস প্যাম্পলেট অ্যারিওপ্যাগিটিকা নিয়ে। এটি লেখা হয়েছে 1644 সালে এবং এটি মূলত ব্রিটিশ পার্লামেন্টের উদ্দেশ্যে লেখা হয়। এই প্যাম্পলেটের মধ্য দিয়ে জন মিল্টন ব্রিটিশ পার্লামেন্টকে বলেন যাতে করে পার্লামেন্ট সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, যে স্বাধীনতা রয়েছে সেই জিনিসটাকে কোনোভাবে খর্ব না করে। ব্যাপারটা হচ্ছে এরকম, জন মিল্টন তার এই অ্যারিওপ্যাগিটিকার মধ্যে তখনকার সময়ে খুব বড় একটা সমস্যা তুলে ধরেছেন। 1644 সালের আগে 2 বছর দেখা যায় কি অথররা যা ইচ্ছা তাই লেখার স্বাধীনতা দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে রাইটাররা তাদের সমাজে যা কিছু প্রবলেম ছিল সবকিছু তাদের বইয়ের মধ্য দিয়ে সকলকে জানাতে শুরু করলো, এবং রিফরমেশনের যে ব্যাপারটা ওটা স্টার্ট হয়ে গেল। এই জিনিসটার কারণে রোমান ক্যাথলিক চার্চ এবং ব্রিটিশ পার্লামেন্ট অনেক বেশি ভয় পেয়ে যায়, এবং তখন তারা কি করলো, একটা নতুন অ্যাক্ট পাস করলো। এই অ্যাক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যে কোনো বই যদি প্রিন্ট করার আগে এগুলাকে লাইসেন্সারদের কাছে পাঠানো হবে। তারা বইটাকে ভালোভাবে জাজ করবে, এবং যদি তাদের কাছে মনে হয় যে বইটা একদম পারফেক্ট, কোনো প্রকার খারাপ কিছু এখানে ইনক্লুডেড নেই, তখনই তারা ওই জিনিসটাকে প্রিন্ট করতে পাঠাবে। জন মিল্টন মনে করেন এই জিনিসটা খুবই হেওনাস একটা কাজ হবে,
কারণ কোনো বই গুড অথবা ব্যাড হয় না। একটা বইয়ের মধ্যে গুড এবং ব্যাড দোনোটা এমন ভাবে মিক্সড থাকে যে আপনি চাইলে ভালো কিংবা খারাপ বইকে আলাদা করতে পারবেন না। আর নলেজ তো কখনো খারাপ বা ভালো হয় না। সো একটা বইকে ধ্বংস করার মধ্য দিয়ে মনে করা হয় কি একটা মানুষকে হত্যা করা হয়। জন মিল্টন বিভিন্নভাবে পার্লামেন্টকে এটা বোঝানোর চেষ্টা করেন এবং তিনি দেখা যায় কি কোরআন কিংবা বাইবেল থেকে বিভিন্ন ধরনের কোটস এনে এখানে ব্যবহার করেছেন ব্রিটিশ পার্লামেন্টকে বোঝানোর জন্য যে একটা মানুষের সব ধরনের বই পড়ার অধিকার রয়েছে। সে শুধু ভালো বইগুলো পড়বে এমন না, বরং খারাপ বইগুলো পড়তে হবে, যাতে করে সে বুঝতে পারে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ। আর যে ব্যক্তি আসলেই ভালো সে খারাপের মধ্য থেকে ভালোটাই বের করে আনবে, আর যে খারাপ সে ভালো থেকে খারাপটাই বের করবে। এরপর বলি যে তিনি এই যে টাইটেল এরিওপ্যাজিটিকা এই জিনিসটা কোথা থেকে পেলেন। এরিওপ্যাজিটিকা এই টাইটেলটা জন মিল্টন নিয়েছেন আইসোক্রেটস এর একটা প্যাম্পলেট থেকে। আইসোক্রেটস হচ্ছে একজন গ্রেট গ্রিক রাইটার। তিনি সিনেটকে তাদের যে ডেমোক্রেসি রয়েছে, তাদের যে সরকার ব্যবস্থা সেটাকে চেঞ্জ করার জন্য একটা প্যাম্পলেট লিখেছিলেন, মানে একটা অ্যাডভাইস দিয়েছিলেন। তো এই টাইটেলটার নাম তিনি দিয়েছিলেন দ্য এরিওপ্যাজিটিক ডিসকোর্স। জন মিল্টন তার এই প্যাম্পলেটের টাইটেলও এই আইসোক্রেটস এর প্যাম্পলেট থেকে নিয়েছেন এবং তিনি তার নামকরণ করেছেন এরিওপ্যাজিটিকা। জন মিল্টন তার প্যাম্পলেটে বলেন যাতে করে বুক লাইসেন্সিং এর যে ব্যাপারটা রয়েছে, যে একটা পাস করা হয়েছে এটা যাতে তুলে নেওয়া হয়। এখন আপনি যদি কোনো মানুষকে কোনো কিছু বলেন যে তোমার এই জিনিসটা ভুল হয়েছে, তুমি এটাকে শুধরাই ফেলো, তাহলে দেখা যাবে কি শেষ জিনিসটা সহজে মেনে নিবেন, কেনই বা মানবে। তো আপনাকে ফার্স্টে কি করতে হবে, তার ভালো দিকগুলো তুলে ধরতে হবে, তারপর তার খারাপ দিকটা। জন মিল্টনে সেম করেছেন। তিনি ফার্স্টে পার্লামেন্টের প্রশংসা করেছেন যে পার্লামেন্ট আসলে কত কিছু করেছে মানুষকে স্বাধীন করার জন্য। এরপর নিজের পয়েন্ট অফ ভিউটা রেখেছেন। তিনি শুরুটা করেন এভাবে, The Parliament has already done much to liberate the people from the tyranny of the King Charles I. পার্লামেন্ট অনেক কিছু করেছেন মানুষকে এই অত্যাচারী রাজা চার্লস দ্য ফার্স্টের হাত থেকে রক্ষা করার জন্য। এছাড়া বিশপ এবং মোনার্ক যারা রয়েছিল তাদের কাছ থেকেও মানুষকে স্বাধীন করেছে। এবং চার্লস দ্য ফার্স্ট তো খুবই অত্যাচারী একজন শাসক ছিলেন। তিনি নিজের ইচ্ছে মতো শাসন করতেন, যখন যেমন ইচ্ছে তেমনই করতেন। তো পার্লামেন্ট তাদেরকে সেভ করেছে এমন একটা জায়গা থেকে। তাই জন মিল্টন বলেন যে পার্লামেন্ট আসলে প্রশংসার যোগ্য। এখন যদি কেউ জন মিল্টনকে পার্লামেন্ট সম্পর্কে এটা বলে যে পার্লামেন্ট কোনো প্রকার কটু কথা কিংবা আনইউজুয়াল কোনো কথা মেনে নেবেন, কিংবা পার্লামেন্টের যদি কেউ ক্রিটিসাইজ করে, তাহলে এই জিনিসটা পার্লামেন্ট সহজে টলারেট করবেন। জন মিল্টন এই জিনিসটা বিশ্বাস করেন না। তার কারণ হচ্ছে জন মিল্টন তো জানেন যে ব্রিটিশদের যে কালচার সেটা মূলত এসেছে দ্য নোবেল কালচার অফ গ্রিস থেকে। আর গ্রিস তো কালচারের দিক থেকে খুবই হাই ক্লাসে অবস্থান করছে এবং তাদের কালচারটা এমন যে যদি কোনো জনগণ সরকারের ক্রিটিসাইজ করে তারা সেই জিনিসটাকে টলারেট করে এবং জনগণের অ্যাডভাইসটাকে বা ক্রিটিসিজমটাকে তারা অ্যাডভাইসের মতো করে গণ্য করে। সো ব্রিটিশ তাদের কালচারটা পেয়েছে গ্রিস থেকে। কোনো প্রকার বারবারিয়ান্স, যেমন ব্রিটিশদের যে ফোর ফাদার ছিল তারা তো বারবারিয়ান্স ছিলেন, যেমন অ্যাংলো স্যাক্সনস, তারা কিন্তু কোনো প্রকার ক্রিটিসিজম টলারেট করতো না। তো জন মিল্টন বলছেন আমরা তো কালচারটা পেয়েছি গ্রিস থেকে, সো জনগণ যদি পার্লামেন্টের ক্রিটিসিজম করে তাহলে এই জিনিসটা পার্লামেন্ট পজিটিভলি নিবে এবং একটা অ্যাডভাইস হিসেবে সিরিয়াসলি নিবে। তাই তিনি তার প্যাম্পলেটের মধ্য দিয়ে পার্লামেন্টকে জানাতে চাচ্ছেন যে মানুষের এখন বর্তমান অবস্থা বা যা কিছু রয়েছে তিনি তার প্যাম্পলেটের মধ্য দিয়ে সেই জিনিসটা ব্রিটিশ পার্লামেন্টকে জানাচ্ছেন। আর তিনি চিন্তা করছেন যে কি পার্লামেন্ট অবশ্যই এই জিনিসটাকে সিরিয়াসলি গ্রহণ করবে। এখন কথা হচ্ছে পার্লামেন্ট সাডেনলি কেন এরকম একটা কাজ করলো, বুককে কেন লাইসেন্সিং করার ব্যবস্থা করলো। কারণ বুক হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ফ্রিলি প্রিন্ট করার পারমিশন আপনাকে দিতে হবে। কিন্তু যদি দেখা যায় কি আপনি কোনো বইকে প্রিন্ট করে ফেললেন, এরপরে দেখা গেল বইটা হার্মফুল, তখন আপনি বইটাকে বাদ দিয়ে দেন। কিন্তু কোনো বই প্রিন্ট করার আগেই বাদ দিয়ে দেওয়াটা খুবই হার্মফুল একটা জিনিস হবে, কারণ বই কোনো লাইফলেস থিংস না। আর এই বইয়ের মধ্যে মানুষের জীবনে যে প্রিন্সিপাল রয়েছে সবকিছুই পাওয়া যায়। দে আর পাওয়ারফুল এজেন্টস ফর গুড অর এভিল। এই বইয়ের মধ্যে রয়েছে মানুষের জীবনের যত
গুড এবং এভিল সাইড রয়েছে, সবকিছু আমরা বইয়ের মধ্যেই পাই। তাই বইকে বলা হয় দে আর দ্য ইন্টেলেকচুয়াল চিলড্রেন অফ দ্য রাইটার্স, মানে একটা বই হচ্ছে একজন রাইটারের ইন্টেলেকচুয়াল চিলড্রেন। কেনই বা বলবে না? দেখেন, একটা বই যখন কোনো রাইটার লিখতে থাকে তখন তিনি অনেকটা সময় ধরে বইটা লিখেন, বিভিন্ন কিছু চিন্তা করে নিজের জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে ওই বইটা লিখেন। কতটা সময় লাগে? তাহলে আমরা ইজিলি বলতে পারি ওই বইটা একজন রাইটারের ইন্টেলেকচুয়াল চিলড্রেন। বই খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বই দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হই। তাহলে বলতে পারি বই কখনো লাইফলেস থিং হয় না। তাই এই জিনিসটাকে প্রিন্ট করার আগেই বাদ দিয়ে দেওয়াটা খুবই সিম্পল একটা অ্যাক্ট হবে। এটা জন মিল্টন বলছেন। এরপর তিনি বলছেন বুকস আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করে, এবং মিল্টন তার এই প্যাম্পলেটের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে জানাতে চাচ্ছেন যাতে করে তারা আমাদের থটস এবং এক্সপ্রেশনের যে ফ্রিডমটা রয়েছে ওই জিনিসটাকে কোনোভাবে খর্ব না করে, এবং পার্লামেন্টকে বলছেন মানুষের চিন্তাধারাকে যাতে কোনোভাবে কন্ট্রোল না করে কোনো প্রকার অ্যাক্ট পাশ করার মধ্য দিয়ে। এবং তিনি এই যে প্রিন্টিং এর যে ব্যাপারটা, বই লাইসেন্সিং এর যে প্রসেসটা রয়েছে এই জিনিসটার অবজেকশন জানিয়েছেন। He is opposed to the law passed by the parliament that every book must be passed by the licensors before it is sent to the press. তিনি এই যে একটা ল পাস করা হয়েছে যে কোনো বই প্রেসের কাছে যাওয়ার আগে লাইসেন্সাররা সেই জিনিসটাকে জাজ করবে, এই জিনিসটা তিনি অপোজ করেছেন, তিনি এই জিনিসটা মানতে রাজি না। মিল্টন মনে করেন that censorship is not only an insult to authors but to the nation as whole. তার কাছে মনে হয় এই সেন্সরশিপের যে ব্যাপারটা রয়েছে এই জিনিসটা শুধুমাত্র যে অথরের জন্য ইনসাল্টিং তা কিন্তু না, বরং পুরো জাতির জন্য এটা একটা ইনসাল্টিং ব্যাপার। তার কারণ হচ্ছে all the art, wisdom, learning and judgment of the whole nation cannot be concentrated in the hands of 20 persons. তিনি মনে করেন একটা পুরো জাতির জ্ঞান শিক্ষা কিংবা জাজমেন্টের যে ব্যাপারটা রয়েছে সেটা কখনো 20 জন মানুষের হাতে থাকতে পারে না। কারণ দেখা যাচ্ছে 20 জন মানুষ সর্বজ্ঞান সম্পন্ন হতে পারে না। আপনি দেখা যাবে একভাবে চিন্তা করবেন, অন্যজন আরেকভাবে চিন্তা করবে। আপনি যেটাকে পজিটিভ নিচ্ছেন অন্যজন সেটাকে নেগেটিভ নিতে পারে। তাহলে কিভাবে একটা জাতির শিক্ষার যে ব্যবস্থাটা এটা 20 জন মানুষের হাতে কনসেন্ট্রেটেড হবে? এই জিনিসটা তিনি বলছেন। তাই তিনি বলছেন যে এই লাইসেন্সিং এর ব্যাপারটা হচ্ছে পুরো জাতির জন্য একটা লজ্জার ব্যাপার। আর এই লাইসেন্সিং এর সবচেয়ে ওয়ার্স্ট থিং হচ্ছে এটা যে ইন হান্টিং ফর ব্যাড বুকস দে মে সাপ্রেস গুড বুকস। আপনি দেখা যাবে খারাপ যে বইটা ওইটাকে হান্টিং করতে গিয়ে একটা ভালো বইকে হয়তো সাপ্রেস করে ফেলবেন, মানে খারাপ বইকে বাঁচতে গিয়ে ভালো একটা বইকে হয়তো আপনি বাদ দিয়ে দিতে পারেন, আর এই জিনিসটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার হবে। আর কখনো ভালো বই থেকে খারাপ বই বা খারাপ থেকে ভালো বই বের করা সম্ভব না, কারণ তারা ওতপ্রোতভাবে খুব ভাবে জড়িত। ভালো এবং খারাপ খুব এমন ভাবে মিক্সড যে আপনি চাইলে এটাকে আলাদা করতে পারবেন না। তাই তিনি এখানে একটা রেফারেন্স ব্যবহার করেছেন মাইথোলজিক্যাল স্টোরির মধ্য দিয়ে। যেমন ধরেন আমরা সবাই তো কিউপিড এবং সাইকির যে লাভ স্টোরি রয়েছে সেটা সম্পর্কে জানি, যে কিউপিড সাইকের প্রেমে পড়েছিল, কিন্তু তার মা ভেনাস এই জিনিসটা পছন্দ করেনি। তাই তিনি সাইকিকে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়ার মধ্য দিয়ে বিরক্ত করতেন। তো দেখা গেল কি একসময় তিনি বিভিন্ন ধরনের গ্রেইনস, উইটস, বার্লি এসব কিছু
একসাথে মিক্স করে দিল এবং বললেন যে কি সবকিছুকে সেপারেট করতে। অনেকটা এরকম একটা ব্যাপার, ডাল চালকে মিক্স করে দিল, তুমি এই জিনিসটাকে সেপারেট করো। সো এই জিনিসটা খুবই একটা টাফ ব্যাপার। আর এটা অনেকটা অসম্ভব একটা কাজ, এবং তাকে দেওয়া হয়েছে খুব কম একটা সময়। কিন্তু দেখা গেল কি সাইকের প্রতি দয়া আসে কিছু অ্যান্টস এর, তখন তারা তার দয়া বশত হয়ে অনেকগুলা অ্যান্টস এসে তাকে এই কাজে সাহায্য করে। যদি অ্যান্টস গুলা না আসতো তাহলে কিন্তু সাইকের পক্ষে কখনো এই কাজটা করা সম্ভব হতো না, কারণ এগুলো খুবই ইম্পসিবল একটা কাজ। এই জিনিসটা ইউজ করার মূল কারণ হচ্ছে একটা খারাপ বই থেকে একটা ভালো বই বের করা আসলে খুব টাফ একটা ব্যাপার, আর এটা করা অনেকটা সম্ভবও না। দ্য রিস্ক ইজ দ্যাট গুড বুকস উইল বি সাপ্রেসড অ্যালং উইথ ব্যাড ওয়ান্স। এখানে রিস্ক থেকে যাবে যে হয়তো আপনি খারাপ বইটাকে বাঁচতে গিয়ে ভালো বইটাই কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন। দ্য ডিস্ট্রাকশন অফ গুড বুক ইজ সিমিলার টু দ্য ডিস্ট্রাকশন অফ এ গুড ম্যান। এখানে তিনি বলেন একটা ভালো বইকে ডিস্ট্রাকশন, ধ্বংস করে দেওয়ার মানে হচ্ছে একটা ভালো মানুষকে ডিস্ট্রাকশন করে দেওয়া, কিংবা একজন মানুষকে হত্যা করা সমান হচ্ছে একটা বই হত্যা করার মতো, সমান অপরাধী। তো দেখা যাচ্ছে কি এখানে তিনি বাইবেলের বিভিন্ন ধরনের প্রসঙ্গ এনে জিনিসটাকে যৌক্তিকতা দেখিয়েছেন, যে একজন মানুষ যদি বইকে হত্যা করে তাহলে একজন মানুষকে হত্যা করার সমান অপরাধ হবে। জিনিসটা কিরকম? Man is said to have been created after the image of God. To kill a book is to kill a man who is God's image. বাইবেলে বলা হয়েছে যে কি মানুষকে বানিয়েছেন গড দের নিজের ইমেজের মতো করে। নাউজুবিল্লাহ। এখানে দেখা যাচ্ছে কি কিভাবে একজন মানুষকে মানে গডের ইমেজে তৈরি করা হয়, এটাই তিনি বলছেন যে গড বানিয়েছে মানুষকে তার ইমেজের মতো করে। আমরা যদি কোনো বইকে ধ্বংস করে ফেলি তার মানে হচ্ছে গডের যে ইমেজ রয়েছে ওই জিনিসটাকে ধ্বংস করে ফেললাম। গড ক্রিয়েটেড ম্যান উইথ রিজন, রিজন ইজ দ্য বেস্ট পার্ট অফ ম্যান। দো রিজন ম্যান ক্যান ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড রং। এখানে হচ্ছে ব্যাপারটা এরকম, গড আমাদেরকে কি দিয়েছেন, বানানোর সময় রিজন দিয়েছেন, আর রিজন জিনিসটা মানুষের জীবনের বেস্ট পার্ট। আর রিজনের কারণে আমরা রাইট এবং রং এর মধ্যে ডিফারেন্সটা করতে পারি। প্রত্যেকটা মানুষের মধ্যে রিজন রয়েছে যাতে করে সে ভালো এবং খারাপ জিনিসটাকে বুঝতে পারে। যখন কোনো বইকে, ভালো বইকে ধ্বংস করা হয় তার মানে হচ্ছে একটা মানুষ যে তার জ্ঞান বুদ্ধি দিয়ে বইটা লিখলো সেই মানুষটাকেও ধ্বংস করে ফেলা, তার ওই বইটাকে ধ্বংস করার মানে হচ্ছে এই জিনিসটাকে বোঝায়। Therefore, to destroy a good book is the most sinful act. তাহলে বলা যায় কি একটা ভালো বইকে ধ্বংস করা মানে হচ্ছে একটা মানুষকে হত্যা করা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তিনি বাইবেলের কোটেশন এনে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছেন যে একজন মানুষকে গড বানিয়েছে তার মতো করে, তাই আপনি যদি বইকে হত্যা করেন তাহলে দেখা যাবে কি একজন মানুষকেও হত্যা করার সমান অপরাধ হয়ে যাবে। এরপর তিনি বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছেন। সেকেন্ডে গিয়ে তিনি বলেন যে কেন হঠাৎ করে এরকম একটা ব্যাপার বা লাইসেন্সিং এই জিনিসটা করার প্রয়োজন পড়লো এবং কারা এই জিনিসটা স্টার্ট করলো। The Roman Catholic Church first started the licensing of books. রোমান ক্যাথলিক চার্চই মূলত এই লাইসেন্সিং এর ব্যাপারটি স্টার্ট করে। The Pope and his followers were afraid of the advance of the Reformation. যে পোপ এবং ফলোয়ার্স রয়েছে তারা তো অলওয়েজ কারাপ্টেড থাকে, সো তারা দেখা গেল কি সেখানে যে রিফরমেশন হচ্ছিল এই জিনিসটাকে খুব বেশি ভয় পেয়ে যায়। তখন দেখা গেল কি দ্য রিফর্মার্স ক্রিটিসাইজড দ্য করাপশন অফ দ্য প্রিস্ট। রিফর্মাররা বিভিন্নভাবে তাদের বইয়ের দ্বারা
প্রিস্টদের কারাপশন গুলো তুলে ধরতে শুরু করলো এবং রিফরমেশনটা স্টার্ট হয়ে গেল। এরপর তারা চিন্তা করলো এই জিনিসটাকে স্টপ করা উচিত। তারপর দ্য পেপাল কোর্ট ডিফেন্ডেড ইটসেলফ বাই ইম্পোজিং এ সিস্টেম অফ থট কন্ট্রোল। এবং পেপাল কোর্ট তাদেরকে কি করে, এই জিনিসটাতে সাহায্য করে, তাদের থটটাকে কন্ট্রোল করার জন্য একটা অ্যাক্ট পাস করে দেয়, এই যে বুকের লাইসেন্সিং এর ব্যাপারটা। Under the system of licensing, books are treated as worse than the soul of the sinners. এই যে বুক লাইসেন্সিং এর ব্যাপারটা হচ্ছে একদম সিনার্সদের সোলের থেকে ওয়ার্স একটা জিনিস। হিউম্যান সোলস আর ফ্রিলি অ্যালাউড টু বি বর্ন। এখানে তিনি বলছেন কি, মানুষ দুনিয়াতে আসার ব্যাপারটা একদম ফ্রিলি, মানে এখানে কোনো মানুষকে কেউ বাধা দিয়ে দুনিয়াতে আসা থেকে বিরত করতে পারবে না। A child is born with the blood of its parents, so the book is born. এখানে বলা হচ্ছে কি একটা মানে বাচ্চা যেমন স্বাধীনভাবে দুনিয়াতে আসে, ঠিক তেমনি একটা বইও সেভাবে আসে। তাই প্রত্যেকটা বইকে একজন চিলড্রেনের মতো করে ফ্রিলি আসতে দেওয়াটা উচিত হবে। Nobody stopped a book from being published. এবং কারো কি কোনো প্রকার অধিকার নেই এই বইটাকে পাবলিশ হওয়া থেকে বিরত রাখা। মিল্টন হিয়ার মেক্স এ রেফারেন্স টু ক্লাসিক্যাল মাইথোলজি। এই জিনিসটাকে প্রুভ করার জন্য মিল্টন একটা ক্লাসিক্যাল মাইথোলজি ইউজ করেছেন। মাইথোলজিটা কি, এখানে তিনি ইউজ করেছেন জিউস এর একটা স্টোরি। দ্য গডেস জুনো ওয়াজ দ্য ওয়াইফ অফ জিউস, দ্য কিং অফ গডস। এখানে দেখা যাচ্ছে কি তিনি জুনার একটা স্টোরি ব্যবহার করেছেন। জুনা হচ্ছে জিউসের ওয়াইফ। এই আমরা তো সবাই জানি জিউস হচ্ছে গডদের কিং, এবং এই জিউসের কিন্তু অনেকগুলো মিস্ট্রেস রয়েছে, এবং এই মিস্ট্রেসদের কিং থেকে তার অনেকগুলো বেবিও রয়েছে। এই জিনিসটাতে জুনো দেখা যায় কি খুব বেশি জেলাস ফিল করেন, এবং তিনি চাইছেন না এখন তার যে বেবিটা আসবে, হেকুলাস নামক একটা বেবি এখন আসবে, সেই বেবিটা যাতে আসুক এই জিনিসটা তিনি চায় না। তাই তিনি বিভিন্ন ভাবে বেবিটা দুনিয়াতে না আসার জন্য প্রসেস করা স্টার্ট করলেন। যখন বেবিটা আসবে সে সময় তিনি কি করলেন, ডোরের সামনে বসে ক্রস লেগড হয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে শুরু করলেন, যাতে করে বেবিটা দুনিয়াতে আসতে না পারে। তিনি এই জিনিসটা করতে থাকলেন, কিন্তু দেখা গেল কি হেকুলাস ঠিকই যখন মানে সময় হলো সে দুনিয়াতে চলে আসছে। জুনো চাইলেও কোনো প্রকার মন্ত্র পাঠ করেও তাকে দুনিয়াতে আসা থেকে বিরত করতে পারলো না। এই জিনিসটা ইউজ করার মানে হচ্ছে একজন বেবিকে যেমন দুনিয়াতে আসা থেকে কেউ বিরত করতে পারবে না বা স্টপ করতে পারবে না, ঠিক তেমনি একটা বইকেও আসা থেকে কেউ কোনো একটার মধ্য দিয়ে এই জিনিসটাকে প্রতিহত করতে পারবে না। বুকস ওয়ার পাবলিশড উইদাউট এনি রেস্ট্রিকশন। বুক কোনো প্রকার রেস্ট্রিকশন ছাড়াই পাবলিশ হবে। এখন রোমান ক্যাথলিক চার্চরা ভাবছে যে কি লাইসেন্সিং এর এই প্রসেসের মধ্যে দিয়ে তারা হয়তো গুড বুকস এবং ব্যাড বুকস এর মধ্যে সেপারেশনটা করতে পারবে। বাট দিস সেপারেশন ইজ ইম্পসিবল, কারণ এটা একদমই ইম্পসিবল একটা ব্যাপার। কারণ হচ্ছে নলেজকে আপনি কখনো খারাপ কিংবা ভালো জায়গায় ডিভাইড করতে পারবেন না। নলেজটা একটা জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে রিডিং। সো নলেজ কখনো ব্যাড এবং গুড এই জিনিসটা আপনি ডিভাইড করতে পারবেন না। গুড অ্যান্ড ব্যাড আর মিক্সড টুগেদার। ভালো এবং খারাপ দোনোটা জিনিস এমন ভাবে মিক্সড আছে যে আপনি চাইলে এই জিনিসটাকে সেপারেট করতে পারবেন না। এবং উইদাউট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ এভিল ওয়ান ক্যান নট হ্যাভ নলেজ অফ গুড। আপনি যদি এভিল সাইডটা না জানেন তাহলে আপনি ভালো জিনিসটাও বুঝতে পারবেন না, খারাপটা না বুঝলে ভালোটা বোঝা যায় না। তো দোনোটা একদম একটা একটার সাথে জড়িত। ইভেন গড ডাজ নট বিলিভ, গডও কিন্তু ভালো খারাপের মধ্যে তফাৎ করার জিনিসটাকে বিলিভ করেন না। সেরকম যদি হতো তাহলে দেখা যেত কি গড শুধুমাত্র আমাদেরকে ভালো জিনিসগুলাই দিত, খারাপ জিনিসটা দিত না। যদি এরকম করে যদি খারাপ জিনিসটাকে বিরত রাখা যায়, গড আমাদেরকে কি দিয়েছেন, রিজন দিয়েছেন, মানে আমরা যাতে ভালো এবং খারাপ জিনিসটার মধ্যে ডিসক্রিমিনেশনটা করতে পারি। এখন ডিসিশন তোমার, তুমি যাই করবে। তো লাইসেন্সিং এর মধ্য দিয়ে ভালো খারাপ বইকে সেপারেট করার কোনো মানেই হয় না। ইভেন গড ওই জিনিসটাকে বিলিভ করে না। মিল্টন রেফার্স টু দ্য স্টোরি অফ দ্য ফার্স্ট প্যারেন্টস অফ ম্যানকাইন্ড, অ্যাডাম অ্যান্ড ইভ। এই জায়গাটায় মিল্টন কি করেন, অ্যাডাম এবং ইভের স্টোরিটা তুলে নিয়ে আসেন। আমরা সবাই জানি যে অ্যাডাম এবং ইভ কি করেছিলেন, যে নিষিদ্ধ ফল রয়েছে সেটা খেয়ে ফেলেছিলেন। গড কিন্তু তাদেরকে ইনফর্ম করেছিল যে এই জিনিসটা খারাপ, তোমরা এই জিনিসটা খেতে পারবে না, কিন্তু অ্যাডাম এবং ইভ কি করলো, ওই জিনিসটা খেয়ে ফেললো। এটা খাওয়ার ফলে দেখা গেল কি তারা বুঝতে পারলো যে আসলে কি, মানে এভিল সাইডটা জানতে পারলো। আমরা যদি খারাপ জিনিসটা না জানতে পারি তাহলে ভালোটা আমরা বুঝবো কিভাবে যে ওইটা ভালো। তো বাট দোজ পিপল আর রং। গড টোল্ড অ্যাডাম দ্যাট
হোয়াট ওয়াজ রাইট অ্যান্ড রং, দেন লেফট দ্য চয়েস টু হিম। গড কিন্তু তাকে বলে দিয়েছিল যে এই জিনিসটা রং, তুমি এটা করিও না। এখন বাকিটা অ্যাডামের উপর ছিল। অ্যাডামকে যদি গড জোর করে তার হ্যান্ডটা রাইট সাইডের দিকে নিয়ে যেত, তাহলে অ্যাডাম কিন্তু একটা আর্টিফিশিয়াল পার্সনে পরিণত হতো। তাকে যে রিজন দেওয়া হয়েছিল, ভালো খারাপের মধ্যে তফাৎ করার যে ব্যাপারটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, সেই জিনিসটা কাজে আসতো না। তাই এখানে বলা হচ্ছে কি, আপনি তাকে বলে দিবেন যে এটা ভালো এটা খারাপ। সে যখন ভালো এবং খারাপ জিনিসটা জানতে পারবে, তখন দেখা যাবে কি অটোমেটিক্যালি সে ভালোটাই চুজ করবে। যদি সে খারাপ জিনিসটা জানতেই না পারে যে আসলে এটা খারাপ, তাহলে সে ভালোটা বুঝবে কিভাবে? এই জিনিসটা বোঝানোর জন্য তিনি এই যে মানে এখানে অ্যাডাম এন্ড ইভের ঘটনাটা তুলে এনেছেন। এরপর বলা হচ্ছে ভার্চু তখনই স্ট্রং হয় যখন কোনো প্রকার ভাইসের এগেনস্টে ফাইট করে। আপনার যেমন ধরেন, উই আর পিউরিফাইড বাই ফাইটিং এগেনস্ট এভিল। আমরা এভিলের সাথে ফাইট করেই কিন্তু পিউরিফাই হই। A man who always never faced temptation is weak in his virtue. যে মানুষটা কখনো টেম্পটেশন ফেস করে না, সে কিন্তু ভার্চুর দিক থেকে উইকই থাকে। And who conquered temptation is truly virtuous. এবং যে তার নিজের টেম্পটেশনটাকে কনকার করতে পারবে, সেই একমাত্র ভার্চুয়াস হতে পারে। Milton appeals to Parliament to abolish this system because licensing had always been used to suppress truth. এখন মিল্টন বলছেন কি পার্লামেন্টকে, যাতে করে এই সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হয়, লাইসেন্সিং এর ব্যাপারটার মধ্য দিয়ে সত্যটাকে কি করা হবে, সাপ্রেস করা হবে। দিস সিস্টেম ট্রিটস এ গ্রোন আপ ম্যান অ্যাজ নো বেটার দেন এ স্কুল বয়। এই সিস্টেমের মধ্য দিয়ে দেখা যাবে যে একজন গ্রোন আপ মানুষকে একজন স্কুল বয়ের মতো ট্রিট করা হবে, যে এই জিনিসটা খারাপ, সো তোমার থেকে এই জিনিসটা আমি নিয়ে ফেললাম, তুমি শুধু ভালোটাই করবা, ভালোটাই জানবা। ঠিক আছে? এর মধ্য দিয়ে কিন্তু মানুষ প্রকৃতপক্ষে ভালোটা জানবে না। যে ব্যক্তি ভালো, সে খারাপ থেকেও ভালোটা বের করবে, আর যে খারাপ, সে ভালোর মধ্য দিয়েও খারাপটা বের করবে। সো এগুলোর কোনো মানে হয় না। আর মানুষকে নিজের বোঝার স্বাধীনতা দিতে হবে, আর সবকিছু পড়ার স্বাধীনতা তাদেরকে দিতে হবে, তাহলেই তারা ভালো খারাপের ব্যাপারটা বুঝতে পারবে। আর আপনি যতক্ষণ খারাপটা ফেস না করবেন, ততক্ষণ ভালোটা বুঝতে পারবেন না। Therefore we can say knowledge is neither bad nor good. তাহলে আমরা বলতে পারি নলেজ কখনো খারাপ কিংবা ভালো হয় না, বাট when it is used for good purpose it is good. যখন নলেজটাকে আপনি ভালো কাজে ব্যবহার করবেন, তখন এটা ভালো, and when used for weak purpose it become evil. যখন এটা খারাপ পারপাসে ইউজ করা হবে, তখন এটা evil. So it is man who is responsible to make it fair and good. এখানে দেখা যাচ্ছে এটা ডিপেন্ড করে কি মানুষের উপর, সেই জিনিসটাকে খারাপ নাকি ভালো কাজে ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছেন। মূলত এই প্যাম্পলেটের মধ্য দিয়ে তিনি পার্লামেন্টকে বোঝাতে চাচ্ছেন যে একটা বইকে লাইসেন্সিং এর মধ্য দিয়ে যে বাদ করে দেওয়ার যে প্রসেসটা, এটা খুবই খারাপ একটা কাজ। বই হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের জীবনে সবকিছুই রয়েছে, আর কোনো বই খারাপ বা ভালো হয় না, সবগুলাই কি মানে, আর ভালো এবং খারাপের মধ্যে আপনি কখনো তফাৎ করতে পারবেন না। দুইটা একটা একটার সাথে এমন ভাবে জড়িত যে আপনি চাইলে এটাকে সেপারেট করতে পারবেন না। আর মানুষ যদি খারাপটা ফেস না করে, ভালোটা সম্পর্কে বুঝতে পারবে না। তাই তাকে তো জাজমেন্টাল যে ক্যাপাসিটিটা দেওয়া হয়েছে, তো তার উপর ছেড়ে দেন সে কি করবে না করবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। Imagine conducting every part of your research only on one platform. Meet Boreum, your AI-powered research companion. With 170 million papers, 140,000 journals, and millions of patents, Boreum gives you instant summaries, deep insights, and traceable references. हेलो स्टूडेंट, मैं हूं जुबैर। আপনাদের এখানে সজীব অ্যাড হয়েছে। আপনার কই, সাজ্জাদ আল মারুন? অনেকদিন সাজ্জাদ আল মারুনকে দেখছি না। ইমরান নাজির, খোঁজ নিয়েন তো সাজ্জাদ আল মারুন কই। ম্যাম আমি যতটুকু জানি ও বিজনেস নিয়ে একটু ব্যস্ত ম্যাম। আচ্ছা, তারপরে যেন ক্লাসে সে অ্যাটেন্ড করে, নাহলে অ্যাটেন্ডেন্সটা একদমই কমে গেছে। ঠিক আছে? ওকে ম্যাম, আমি হ্যাঁ আমি বলে দেবো না। হ্যাঁ, বলিয়েন অ্যাটেন্ডেন্স যেন থাকে। তো অ্যারিওপ্যাজিটিকা আমরা মোটামুটি দেখতেছি। অ্যারিওপ্যাজিটিকা আপনাদের ফাইনালে আছে, এবং সাথে আছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, এই দুটো আছে। হোপফুলি ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে।
আপনাদের কুইজ কবে, অ্যাসাইনমেন্ট, ফোরাম সবকিছু কিন্তু লিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি, ঠিক না? তো সেই অনুসারে আপনারা সবকিছু সাবমিট ঠিক মতো করবেন। প্রত্যেকটা যেই উইকে যা বলা আছে সেটা ওপেন হবে আপনাদের জন্য, ঠিক আছে? সবাই ক্লিয়ার ব্যাপারটাতে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়াই আছে অলরেডি যে আপনাদের কবে কবে কি ওপেন হচ্ছে, ফোরাম, কুইজ, অ্যাসাইনমেন্ট সবকিছু ঠিক মতো দিবেন। অ্যান্ড বেস্ট উইশেস। এরপরে ক্লাসটা আবারও আমাদের মঙ্গলবারে থাকবে। সবাই ভালো থাকবেন এবং পরের ক্লাসে আপনাদের রেজাল্ট দেখানো হবে, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম ওকে। মার্কস বাড়াই দিন না। হ্যাঁ, মার্কস 2 মার্কস -2। আচ্ছা, ভালো থাকেন তাহলে, খোদা হাফেজ। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। খোদা হাফেজ।